দর্শক স্বাগত জানাচ্ছি একাত্তর টেলিভিশনের মুখোমুখি অনুষ্ঠানে। এই অনুষ্ঠানের মাধ্যমে মূলত মূল কর্তৃপক্ষকে আমরা সাধারণ মানুষের সমস্যা নিয়ে সরাসরি প্রশ্ন করে থাকি এবং সমাধান কি তা নিয়েও যথাযথ কর্তৃপক্ষকে স্টুডিওতে আমরা হাজির করি। আজ আমাদের সাথে একাত্তর টেলিভিশন স্টুডিওতে উপস্থিত আছেন ভূমির যারা মালিক এবং যারা ভূমিহীন তাদের মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং সেই মন্ত্রণালয়ের যারা আমলা হিসেবে কাজ করেন তাদের সবচেয়ে যিনি সিনিয়র মানুষ, ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব। আমরা সরাসরি তাদের কাছে চলে যেতে চাই এবং প্রশ্ন করতে চাই ভূমি নিয়ে মানুষের যত ধরনের অভিযোগ, যত ধরনের মানুষের সমস্যা, মামলা এবং সমাধান। আমাদের সাথে আমরা শুরুতেই ভূমি মন্ত্রণালয় মাননীয় প্রতিমন্ত্রী তার কাছে আমরা যেতে চাই যে আপনাকে স্বাগত একাত্তর টেলিভিশন স্টুডিওতে এবং একই রকমভাবে আপনাকেও স্বাগত জানাচ্ছি একাত্তর টেলিভিশনের স্টুডিওতে। এবং আমরা শুরুতে আসতে চাই আপনার কাছে যে গেল 2 দশক ধরে ভূমি সংক্রান্ত মামলায় গড়ে যদি আমরা হিসেব করা যায় যে প্রতিদিন 7 থেকে 10 হাজার মামলা হয় এই ভূমি মন্ত্রণালয়ের ভূমি জটিলতার কারণে। কারণ কি, সমাধান কি? আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে একাত্তর টেলিভিশনের দর্শকদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। দেখেন, বাংলাদেশের যে আইনের শাসন আমরা প্রতিষ্ঠা করতে চাচ্ছি এবং সাংবিধানিক অধিকার যেখানে আমরা সমুন্নত রাখতে চাচ্ছি, এখানে কেউ যদি এগ্রিভড হয় কোনো ব্যাপারে তাহলে তার লিটিগেশনে যাওয়াটা অন্যায়ের কিছু না। আমি মনে করি এখানে তার যে গণতান্ত্রিক চর্চা এবং সাংবিধানিক অধিকার রক্ষার তার যে প্রভিশন সেটা ইউটিলাইজ করছে। এখন আমরা যে ল্যান্ড ডিসপিউটের কথা বলছি, এখানে মূল সমস্যাটাই হচ্ছে যে আমাদের ভূমি ব্যবস্থাপনায় যে রেকর্ডের যে অভাব, অপর্যাপ্ততা এবং আমাদের যে তথ্যের একটা অপ্রতুলতা রয়েছে, যে মানে সম্পূর্ণ তথ্য আমাদের এখানে নেই, এটাই কিন্তু মামলা হওয়ার একটা মূল কারণ বলে আমরা মনে করি। এবং সেই জন্য কিন্তু গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমি মন্ত্রণালয়ে যারা আমরা কাজ করছি, আমরা তারা এই যে ব্যবস্থাটাকে উন্নত করার, যাতে মানুষ লিটিগেশন ছাড়াই অনেক সমাধান পেতে পারে, কিছুটা দুর্নীতিগ্রস্ত অবস্থায় আমরা এটাকে আরও উন্নত করতে পারি এবং এই প্রসেসটা যেন আরও এফিশিয়েন্ট হয়, এই জন্য আমরা বেশ কয়েকটি পদক্ষেপ নিয়েছি। বাট মোটা দাগে যদি আপনি আমার থেকে জানতে চান যে এই মূল কারণটা কি, মূল কারণটা হচ্ছে মূলত ভূমি রেকর্ড সংক্রান্ত তথ্যের অপ্রতুলতা এবং একই সাথে আমাদের পুরোটা ডিজিটাল সার্ভের আওতায় না থাকায় অনেক জায়গায় অস্পষ্টতা রয়েছে। তো এই জায়গাটাতে গিয়ে যে বিভিন্ন সুযোগ সন্ধানী লোক যারা আছে তারা এখানে কিছুটা তথ্যের অপব্যবহার করছে বা প্রসেসের অ্যাবিউজ করে এখানে এই মামলার একটা সূত্রপাত ঘটাচ্ছে। কিন্তু মন্ত্রী হিসেবে আপনি মিনাল আপনি যেটা বলছেন যে একই সাথে আপনি আবার আইনজীবী, ব্যারিস্টার, সো আপনার জন্য সুবিধা অনেক প্রশ্ন উত্তর। কিন্তু আমলা হিসেবে দীর্ঘদিন আমলাতন্ত্রের সাথে জড়িত এবং এখন ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হিসেবে আপনি ASM সালেহ আহমেদ, আপনি কি বলবেন যে আমলাদের এই আমলাতান্ত্রিক জটিলতার কারণে কি কারণে এই রেকর্ডটা সঠিক হলো না, বা কি কারণে মানুষের মানে কেন এই মামলাগুলো এরকম সংখ্যায়, মানে সবচেয়ে বেশি মন্ত্রণালয় মানে যতগুলো মন্ত্রণালয় আছে তার মধ্যে সর্বোচ্চ মামলার মন্ত্রণালয় হচ্ছে ভূমি মন্ত্রণালয়। কখনো মন্ত্রণালয় নিজেও বাদী হচ্ছে, আবার মন্ত্রণালয়কেও বাদী করছে। আপনি সঠিক বলেছেন। এই বিষয়ে মাননীয় প্রতিমন্ত্রী মহোদয় বলেছেন, আসলে আমাদের মূল সমস্যা হচ্ছে আমাদের যে জরিপ, যেটা দিয়ে আর তৈরি হয় বা স্বত্বলিপি তৈরি হয়, এখানে আমাদের জটিলতা রয়েছে। আমরা মান্ধাতা আমলের যে ব্রিটিশ আমলের যে সিস্টেম সেটাকে ফলো করছি। এজন্যই বর্তমান সরকার চাচ্ছে যে এটাকে বাদ দিয়ে, মানে আপনারা চিন্তা করেন যেটা সিএস জরিপ যেটা বলে ব্রিটিশ আমলে হয়েছে, সেটা 1888 থেকে 1940 পর্যন্ত, মানে 52 বছরে সিএস জরিপ কমপ্লিট হয়েছে। এবং তখন জোতের সংখ্যা অনেক কম ছিল, পুরো ঢাকা জেলায় 2টা মাত্র জোত ছিল, কিন্তু এখন লক্ষ লক্ষ জোত, এখন আরও কঠিন হয়ে পড়েছে। তো এখন যদি সেই মান্ধাতা আমলের সিস্টেম আমরা জরিপ করতে যাই, তাহলে কিন্তু জরিপ আমাদের সময় শেষই হবে না। এই জন্য বর্তমান সরকার চাচ্ছে যে এই জরিপ ব্যবস্থাটাকে ডিজিটাইজ করা এবং অটোমেটেড করা, যাতে একবার জরিপ হয়ে গেলে ভবিষ্যতে আর জরিপের প্রয়োজন হবে না, ডিজিটাইজ জরিপ করা যায়। এবং এই ধরনের যে রেকর্ড কারেক্টেড রেকর্ড। আরেকটা সমস্যা হচ্ছে যে আমাদের যে ম্যানেজমেন্ট, যেখানে রেকর্ডগুলো থাকবে, যারা এন্ট্রি করে, আগে তো হাতে হতো, সেখানে প্রচুর ভুল আছে।
সেগুলো কারেকশনের জন্য বর্তমান সরকারের আমলে ইউএনডিপির সহায়তায় আমরা হোল সিস্টেমে এন্ট্রি করা। এক নম্বর হচ্ছে যেগুলো এন্ট্রি নাই সেগুলো এন্ট্রি করা, আরেকটা হচ্ছে সেই এন্ট্রিগুলো যেগুলো ভুল আছে, আমাদের প্রায় 80% রেকর্ডে ভুল আছে, সেগুলো শুদ্ধ করা। এবং এই কাজটা যখন শেষ হয়ে যাবে তখন এই বিরোধগুলো কমে যাবে। না, বিরোধ কমবে, কিন্তু মানে আমি বলবো যে আইন পেশায় থেকে মন্ত্রী হওয়া এবং সেই জন্য মামলার বিষয়টা আপনার কাছে একটু বেশি জানতে চাই, যে আইন করে সমাধান করা বা ভূমি মন্ত্রণালয়কে ঠিক মামলা হবে, অনেক বিষয়ে মামলা হবে, সংক্ষুব্ধ ব্যক্তির মামলা করতেই পারেন, কিন্তু সংখ্যা যদি আমরা বিবেচনা করি, এই সংখ্যা কমানো যাবে কিভাবে দ্রুত সময়ের মধ্যে? না, দ্রুত সরকার কিন্তু খুব এটাই কিন্তু আমাদের সচিব সাহেব, সিনিয়র সচিব সাহেব বললেন যে আপনার যদি কারেক্টেড জরিপ থাকে তাহলে তো এই অ্যাম্বিগুইটির জায়গাটা কম। আপনার অস্পষ্টতার জায়গাটার থেকে, যেটাকে আমরা গ্রে এরিয়া বলি, এই গ্রে এরিয়া থেকে তো মামলাগুলোর উৎপত্তি হচ্ছে। এবং যেহেতু উনি বললেন যে অলমোস্ট 80% জায়গায় আমাদের ইনকারেক্ট ইনফরমেশন আছে ল্যান্ড রিলেটেড আমাদের জরিপের, তাহলে এই জায়গাটা যতদিন আপনি কারেক্ট করতে না পারবেন তাহলে তো এই মামলার সংখ্যার কমানোটা খুব দুরূহ হয়ে যাবে। এটা গেল একটা পার্ট। সেকেন্ড পার্ট হচ্ছে, দেখেন এখানে আমাদের, আমি শুরুতে একটা কথা বলেছি যে এখানে আপনি যতই অটোমেশনের দিকে যাবেন অতই কিন্তু হিউম্যান ইন্টারফারেন্সটা কমবে। এবং যখনই আপনি হিউম্যান ইন্টারফারেন্সটা কমাবে, এখানে কিন্তু দুর্নীতির সুযোগটা কমতে থাকবে। না চাইলেও কেউ রেকর্ড ম্যানিপুলেট করার সুযোগ থাকবে না। এই জন্য কিন্তু আমাদের মিনিস্ট্রি থেকে, মানে মিনিস্ট্রি অফ ল্যান্ড থেকে অনেকগুলো প্রজেক্ট নেওয়া হয়েছে, কিছু কিছু এক্সিকিউট হয়ে গেছে অলমোস্ট। আমাদের তো মনে হয় আমাদের মিউটেশন তো 100% আমাদের অটোমেটেড হয়ে গেছে। এটাতে সুবিধাটা কি হয়, যখন আপনি আগে তো বারবার ভূমি অফিসে যাওয়া লাগতো বিভিন্ন রেকর্ড দেখাতে, এখানে আপনি একবার ভূমি অফিসে গেলেই জাস্ট অরিজিনাল ডকুমেন্টগুলো দেখালে বাকিটা কাজ স্বয়ংক্রিয়ভাবে হচ্ছে, মানে অটোমেটিক ওয়েতে হচ্ছে। তো এটাতে সুবিধা হচ্ছে যখন আপনার মিডলম্যান ইন্টারফারেন্স কমে যায় বা মধ্যস্বত্ব ভোগীদের ইন্টারফারেন্সটা কমে যায়, বা এখানে যখন আপনার এই প্রসেসটাকে ম্যানিপুলেট করার সুযোগ কমে যায়, তাহলে কিন্তু এখানে দুর্নীতি করার সুযোগটাও অটোমেটিক কমে যায়। দুর্নীতির কথা আপনি বলছিলেন, আপনি দেখেন যে গেল 2 দশক ধরে টিআইবি সহ যারা দুর্নীতির রিপোর্ট প্রকাশ করে, বার্ষিক প্রতিবেদন, সেই প্রতিবেদনগুলোতেও কিন্তু আমরা যদি পর্যালোচনা করে দেখি তাহলে ভূমি মন্ত্রণালয়ের অবস্থান দুর্নীতিতে শীর্ষে। এবং সেখানে বলা হচ্ছে যে সেখানে এই মন্ত্রণালয়ে আসলে টাকা ছাড়া কোনো কাজ হয় না, এবং টাকা দিলেও অনেক সময় কাজ হয় না। জি, এখানেও একটা কনফিউশন আছে। আমি মনে করি আজকে আপনার মাধ্যমে এটা একটু ক্লিয়ার করা দরকার, এটা সবার জানা দরকার যে মোস্ট অফ দ্য টাইম এখানে ল্যান্ড রেজিস্ট্রেশন প্রসেসটাকে, অর্থাৎ সাব রেজিস্ট্রেশন এবং সাব রেজিস্ট্রারকে ধরে নেওয়া হয় এটা মিনিস্ট্রি অফ ল্যান্ডের অংশ, উইচ ইজ নট। এটা হলো মিনিস্ট্রি অফ লর আওতাধীন। তাহলে ডাজ ইট জাস্টিফাই দ্য করাপশন? নো, ইট ডাজ নট। বাট আপনি যদি ওইভাবে চিন্তা করেন যে মানুষ এটা মনে করে মানে ল্যান্ড রিলেটেড এনিথিং ইজ পার্ট অফ ল্যান্ড মিনিস্ট্রি, তার মানে এই রেজিস্ট্রেশন প্রসেসটাও ল্যান্ড মিনিস্ট্রির আন্ডারে, এটা আমাদের আন্ডারে না। তবে আমরা সবাই মিলে কাজ করছি যাতে আমাদের সার্টিফিকেট অফ ল্যান্ড ওনারশিপ বিভিন্ন দেশে, ধরেন নেপালে, মালয়েশিয়াতে, তারপরে ইউকে, আমেরিকাতে, বিভিন্ন দেশে ল্যান্ড মিনিস্ট্রি এটা প্রসেস করে যে টোটাল জরিপ থেকে নিয়ে সার্টিফিকেট অফ ল্যান্ড ওনারশিপ দেওয়া পর্যন্ত অনলি ওয়ান মিনিস্ট্রি হ্যান্ডেলস দ্য প্রসেস। এটাতে হয় কি যে মাঝখান দিয়ে যেই দুর্নীতির কথাটা মেজরলি উঠে, এটা কিন্তু রেজিস্ট্রেশন পর্যায়ে গিয়েই বা সাব রেজিস্ট্রারের ওখানে গিয়ে যে জায়গাটা তখন কন্ট্রোল করাটা সম্ভব হবে। এখন যে জিনিসের উপর আমাদের কন্ট্রোল নেই, এটা তো আমাদের মিনিস্ট্রির পক্ষে এটাকে রেগুলেট করা বা মনিটর করা ইটস ইম্পসিবল, অ্যান্ড দিস ইজ বিয়ন্ড আওয়ার জুরিসডিকশন। এখানে আমাদের লোকাল স্ট্যান্ডার্ডই থাকে না। তো ওই জন্য আমরা এদিকে কাজ করছি, আমরা একটা প্রসেস বের করার চেষ্টা করছি যেখানে পুরো প্রসেসটাই ফ্ললেসলি, সিমলেসলি যেন মিনিস্ট্রি অফ ল্যান্ড করতে পারে, এবং এটাতে মানুষের ভোগান্তিও কমবে, এবং আমরা বিশ্বাস দুর্নীতি বহুলাংশে কমে যাবে। একদম 0 ডিজিট আসবে বলা যাবে না, বাট সিঙ্গেল ডিজিটের পার্সেন্টেজে নিয়ে আসা যাবে বলে আমি মনে করি। আমরা ভূমি মন্ত্রণালয়ের দুর্নীতি অথবা তার সমাধান কি, এসব বিষয়ে বিরতির পর আমরা আবারও ফিরছি। দর্শক, ৭১ মুখোমুখির সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি ৭১ মুখোমুখি অনুষ্ঠানে। আজ ৭১ টেলিভিশন স্টুডিওতে উপস্থিত আছেন ভূমি মন্ত্রণালয়ের সম্মানিত প্রতিমন্ত্রী জনাব ব্যারিস্টার মীর হেলাল উদ্দিন, এবং একই সাথে এই স্টুডিওতে উপস্থিত আছেন
ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব সালেহ আহমেদ। আমরা বিরতির আগে আলোচনায় ছিলাম যে দুর্নীতি হচ্ছে, স্বীকার করছেন, কিন্তু তা কমানোর জন্য বা তা নিয়ন্ত্রণের জন্য মানে সচিব হিসেবে আপনাদের কি ভূমিকা বা আপনার কি ভূমিকা? ধন্যবাদ। আসলে ভূমি মন্ত্রণালয়ের দুর্নীতি, ভূমি মন্ত্রণালয়ে যারা আমরা কাজ করি, আমরা যে সংশ্লিষ্ট সেটা স্বীকার করতে হবে, কিন্তু তারপরে আমরা একটা পক্ষ। এখানে ভূমির ক্ষেত্রে দেখা যায় যারা ভূমি মালিক তারা ভাই বোনকে ঠকানোর চেষ্টা করে, চাচা ভাতিজাকে ঠকানোর চেষ্টা করে, ভাই ভাইও অনেক সময় সম্পত্তি নিয়ে মারামারি বিভিন্ন কিছু করে এবং দুর্নীতি আশ্রয় নেয়। আর আরেকটা শ্রেণী আছে যারা ওই দুই পক্ষের মধ্যে এসব করে বিনা পুঁজিতে তারা কিছু অর্থ সংগ্রহ করে। তো সব কিছু মিলে ভূমিতে মানুষের দীর্ঘদিনের হয়রানি আছে। বিশেষ করে চিরস্থায়ী বন্দোবস্তের পর থেকেই এই বাংলায় যে মানুষের যে হয়রানি ভূমি নিয়ে সেটা শুরু হয়েছে। তো এখন এটা আসলে কীভাবে কমানো যায়? আমরা আমাদের 3টা পার্ট আমাদের মাননীয় প্রতিমন্ত্রী মধ্যে উল্লেখ করেছেন। একটা হচ্ছে রেজিস্ট্রেশন পার্ট, নিবন্ধন, যেটা আমাদের হাতে নেই। আমাদের আর বাকি 2টো আছে, একটা হচ্ছে জরিপ, আর একটা হচ্ছে ল্যান্ড ম্যানেজমেন্ট, যেটা আমরা ল্যান্ড সার্ভিস দিয়ে থাকি, যেমন ভূমি উন্নয়ন কর প্রদান, যেমন মিউটেশন করা, পর্চা সংগ্রহ, নকশা সংগ্রহ। তো এগুলোকে আমরা দুর্নীতি কমানোর জন্য অটোমেশনের সাহায্য নিয়েছি, যাতে মানুষজন ঘরে বসেই ভূমি অফিসে না যেয়ে এই সেবাগুলো নিতে পারে। এবং এটা আমরা করেছি, এটা আমরা শতভাগ অনলাইন ভিত্তিক করেছি। এখন আমাদের একটাই চ্যালেঞ্জ যে জনগণ শতভাগ সেবাটা নিতে পারছে কিনা। আচ্ছা, আপনার অনলাইন সেবা করছেন, ভূমি জরিপ, নামজারি, খাজনা। আপনারা তো নির্বাচন করেছেন মাত্র 2 মাস আগে। অনলাইনে তো আপনারা অনেক কিছু ক্যাম্পেইন করেছেন। জি, এই বিষয়গুলো অনলাইনের ক্ষেত্রে আপনারা আসলে মানুষ যে আমরা সচেতনতা করব, কিভাবে করব বা সচেতনতা তৈরি করবেন? সো রাজনীতির অভিজ্ঞতা থেকেই তো সরকারে আসা, সরকার থেকে এখন জনগণকে সেবা দেওয়ার জন্যই আপনারা, সেটা কিভাবে করবেন? প্রথমত আমি আমাদের অনারেবল সিনিয়র সেক্রেটারি সাহেবের সাথে অ্যাড করি, শুধু অটোমেটাইজেশন করেছি তা অনলাইন করেছি তা না, আমরা কিন্তু ক্যাশলেস পেমেন্টের ব্যবস্থা করেছি। এটাতে হয় কি, আমি শুরুতেই বলেছি, যখন ক্যাশলেস ট্রানজ্যাকশন থাকে তাহলে এখানে কিন্তু অনৈতিক আর্থিক সুবিধা নেওয়াটা অসম্ভব হয়ে পড়ে। এই যে যেমন অনেকগুলো ভালো ভালো উদ্যোগ আছে আমাদের ল্যান্ড মিনিস্ট্রি, ধরেন ভূমি অ্যাপ আমরা করেছি, যেখান দিয়ে আপনি সমস্ত ট্যাক্স সহ এভরিথিং ইউ ক্যান ডু, ল্যান্ড রিলেটেড অলমোস্ট সব সার্ভিস আপনি এখান থেকে অ্যাভেল করতে পারবেন মোবাইল থেকে। যারা এটাতে কমফোর্টেবল না, যারা এটাতে এখনও অভ্যস্ত না, তাদের জন্য আবার ল্যান্ড সার্ভিসেস করেছি আমরা, ল্যান্ড সার্ভিস ফ্যাসিলিটেটিং সেন্টার, মানে LSFC, এটা আমরা করেছি। মানে কি, বিভিন্ন জায়গায় প্রায় 893 মানে 893টা আমরা এই ধরনের সেন্টার করেছি, যেখানে খুবই অল্প মূল্যে আপনি সমস্ত অনলাইনে যে সেবাগুলো আছে এগুলো আপনাকে প্রসেসিং করে দেবে, বাকিটা আপনি অনলাইন পেমেন্টের মাধ্যমে আপনি পেমেন্ট করতে পারবেন। এই জিনিসটা মানুষ জানবে কেন? এই যে আরও আসছে, আমি আরেকটা জিনিস একটু বলে রাখি, যেটা আমি বলছি, আপনার অনেকে দেখছেন, আমাদের কিন্তু একটা ভূমি সেবা কল সেন্টারও আছে 24/7। এটা হলো 161122। হ্যাঁ, এটাতে কি হয়, আপনার সমস্ত অভিযোগ এবং ল্যান্ড সার্ভিসেস আপনি কিন্তু অনলাইনেও, মানে ফোন করেও, আপনি হটলাইনে ফোন করে নিতে পারবেন। দেশে বাইরে থেকে কলারও নাম্বার আছে। প্রতিদিন কিন্তু 2,500 থেকে 3,000 কল এখানে এন্টারটেইন করা হয়। এখানে 50 জন অনবরত কাজ করতে থাকে 24 ঘন্টা 24/7 7 দিন। এখন আমরা এটা মানুষের কাছে পৌঁছানোর জন্য কি চেষ্টা করছি, আমরা একেবারে প্রান্তিক পর্যায়ে আমরা মাইকিং থেকে শুরু করে আমাদের যারা বিভিন্ন উপাসনালয়ে যারা আছেন, মুসলিমদের জন্য মসজিদে, মন্দিরে বা প্যাগোডাতে বলেন বা গির্জায় বলেন, যেখানে হোক, আমরা এনাদের কাছে চিঠি দিচ্ছি, যারা আমাদের ডিসি সাহেবরা বা আমাদের রেলিভেন্ট অফিসার্স এটা প্রচার করতে বলেন। একই সাথে আমরা বিভিন্ন পাবলিক ট্রান্সপোর্ট, বিশেষ করে মেট্রো রেলে আমরা ছোট ছোট ওভিসিস, টিভিসিস আমরা দিচ্ছি। আমরা বিভিন্ন বিটিভি সহ, যেখানে এরকম টিভি আছে, আমাদের কিছু খরচের বিষয় তো আছে, আমরা সব কিছু মাথায় রেখে আমরা এগুলো চেষ্টা করছি ছোট ছোট, যেখানে মানুষের থাকে আর কি, মানে কনসেন্ট্রেশন থাকে 20-25 সেকেন্ডের বা 30 সেকেন্ডের ছোট ছোট টিভিসিস করা। একই সাথে আমরা আরও যেটা করছি সেটা হলো বিভিন্নভাবে বিভিন্ন প্রোগ্রামে আমাদের বিভিন্ন সরকারি সংস্থায় একটা সচেতনামূলক ক্যাম্পেইন আমরা চালাচ্ছি, যাতে মানুষকে আমরা এটা বোঝাতে পারি যে এই সেবাটা আপনাদের জন্য অ্যাভেলেবল, এটা আপনারা অ্যাভেল করেন।
যত বেশি মানুষ এই সেবাটা গ্রহণ করবে, অতই কিন্তু দুর্নীতি হ্রাস পাবে, অতই আমাদের সার্ভিসটা আমরা পৌঁছাতে পারবো। আর আরেকটা যেটা আমরা করছি সেটা হলো আমাদের ঢাকায় মেট্রো রেল ইজ ভেরি ওয়েল, যতগুলো হ্যান্ডেলস আছে সবগুলোতে আমরা এগুলো দিচ্ছি যাতে কিন্তু মানুষ আপনার জানে। এই মেসেজগুলো আপনার নির্বাচনী এলাকার একটু পিছনেই যদি আমরা যাই পাহাড়ি এলাকায়, সেখানে আপনি কিভাবে করবেন? একই রকম ভাবে কুড়িগ্রামের রৌমারীর উপজেলাতে আপনি যদি যান, যেখানে একেবারেই রিমোট এলাকায়, সেখানে আপনি কিভাবে করবেন? এই যে আমি আপনাকে শুরুতেই বললাম যে প্রান্তিক পর্যায়ে কিভাবে করছি, আমরা মাইকিং পর্যন্ত রেখেছি, যে মানুষকে মাইকিং করে আমরা বলার ব্যবস্থা করছি। এই যে আমি বললাম ধর্মীয় উপাসনালয়, এগুলা কিন্তু আরবান সিটিজ থেকে এগুলা কিন্তু প্রান্তিক পর্যায়ে বেশি এফেক্টিভ। আমি পরের যেগুলো কারা করবে এটা? এগুলো আমাদের তো প্রত্যেকটা জায়গায় আমাদের সিভিল অ্যাডমিনিস্ট্রেশন আছে, আমাদের এসি ল্যান্ডের অফিস আছে, এসি ল্যান্ডের অফিস আছে। এই জায়গা থেকে আমি প্রশ্নটা আপনার কাছে আসতে চাই। এসি ল্যান্ড তারা জনপ্রশাসন ক্যাডারের কর্মকর্তা, তারা এসে 2-3 বছর পরে আপনার এসি ল্যান্ড হিসেবে ভূমির দায়িত্ব পালন। ভূমির মতো একটা জটিল জিনিস তাদের বুঝতেই সময় লাগে 2-3 বছর। 2-3 বছর পর তাদেরকে আবার সেই জায়গা থেকে সরিয়ে নিয়ে অন্য জায়গায় দেওয়া হয় তাদের ক্যাডারে। ভূমি ক্যাডার নামে তো কোনো ক্যাডার নাই। তো বিসিএসে যদি এরকম একটা ক্যাডার হতো, সেই ক্যাডারকে যদি সত্যিকার অর্থেই ভূমির বিষয় আদ্যপান্ত জটিল বিষয়টা জেনে তারা মানুষের সাথে কাজ করতে হতো, তাহলে কেমন হতো? বা সেটা কোনো না, এটা আপনি যেটা বলেছেন এইটা তো একটা দিক, যেটা করতে পারলে ভালো হতো আইডিয়াল সোসাইটিতে। কিন্তু দেখেন বাংলাদেশের যেই বাস্তবিক প্রেক্ষাপট, এখানে আপনি যতই স্পেশালাইজ লোক আনেন, ভূমি আইন বলে তাহলে আইনজীবী সব নিতে হবে, তাহলে ভূমি আইনটা বুঝবে না, হলে তাদেরকে ট্রেনিং দিতে হবে। চাকরিতে জয়েন করার পরে আমার এসিল্যান্ড হিসেবে যাওয়ার আগে বা তহসিলদার হিসেবে যাওয়ার আগে তাদেরকে আমাদের ট্রেনিং দিতে হবে। তো আমরা তো ট্রেনিং দেওয়ার ব্যবস্থা আছে, এবং আমার মনে হয় ভূমি মন্ত্রণালয় ওয়ান অফ দ্য লার্জেস্ট অ্যান্ড মোস্ট, মানে আমার মনে হয় সবচেয়ে পুরাতন ট্রেনিং সেন্টার কিন্তু ভূমি মন্ত্রণালয় এটা অ্যারেঞ্জ করে এবং এটা করে। তো আমার মনে হয় যে এই ভূমি ক্যাডার যতটুকু প্রয়োজন তার চেয়ে বেশি প্রয়োজন হচ্ছে এই প্রশিক্ষিত লোকগুলোকে আমাদের ট্রেনিংয়ের আওতায় এনে এই সার্ভিসটা দেওয়া। সবচেয়ে বড় প্রয়োজন হচ্ছে আমাদের মনস্তাত্ত্বিক পরিবর্তন। কিভাবে? আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাদের যখন ডিসিদের কনফারেন্সটা শেষ হলো এবছর, উনি সমাপনী যে অনুষ্ঠানটাতে গিয়েছেন, উনি অনেক সুন্দর কথা বলেছেন, যার মধ্যে একটি কথা আমার মনে হয় যে উনি সকল কমিশনার সাহেব এবং ডিস্ট্রিক্ট কমিশনার সাহেবদের উনি একটা আহ্বান জানিয়েছেন, একটা ডিরেকশন দিয়েছেন। এটা হচ্ছে আমরা যখন বলি বাংলাদেশের জনগণ হচ্ছে এই দেশের মালিক, তো আমরা সেবাটা দেওয়ার সময় ওনারা যখন আমাদের অফিসে আসে যেন ওনারা এটা ফিল করে যে ওনারা আসলে এই দেশের মালিক। তো এই মূল উপপাদ্য হচ্ছে জনগণের সেবক হয়ে জনগণের সেবাটা নিশ্চিত করা। এইটা আমি ভূমি ক্যাডারই বলেন, অন্য যে কোনো ডিসিপ্লিনই বলেন, আমার মনে হয় আমরা যদি এইটা মাথায় রেখে কাজ করি, আমি একজন প্রতিমন্ত্রীর দায়িত্ব আপাতত পেয়েছি ভূমি মন্ত্রণালয়ে, আমি যদি নিজেকে মন্ত্রী বা প্রতিমন্ত্রী মনে না করে আমি যদি জনগণের সেবক মনে করি, সিনিয়র সেক্রেটারি সাহেব আছেন, ওনাদের অনেক অভিজ্ঞতা, উনিও যদি জনগণের সেবক মনে করেন, আমার মনে হয় কে কোন ক্যাডার থেকে আসছে এটা বড় বিষয় না। ওনাদেরকে পর্যাপ্ত ট্রেনিং অবশ্যই দেওয়া হয় ওনাদের পোস্ট এজিউম করার আগে। ওনারা চাইলেই জনগণের সেবক হয়ে জনগণকে সঠিক সেবাটা দিতে পারেন। তো এটা আমার পার্সোনাল ওপিনিয়ন অ্যান্ড ভিউ। আপনার আহ্বান নিশ্চয়ই জনগণ বা আপনাদের আমলাতন্ত্রে যারা জড়িত এসিডেন্ট বা ডিসি বা যে কোনো ক্যাডারে, তারা প্রত্যেকেই সেই আহ্বানে সাড়া দেবেন। এবং আমরা এই ভূমি মন্ত্রণালয়ে আরও বেশ কিছু বিষয়ে সাধারণ মানুষের সাধারণ কিছু প্রশ্ন আছে, সেই প্রশ্নগুলোই আমরা মন্ত্রী এবং সচিব সাহেবকে আমরা করব, তবে বিরতির পর। দর্শক ৭১-এর মুখোমুখি সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর আবারও আমরা ফিরে এলাম ৭১-এর মুখোমুখি অনুষ্ঠানে। আজ আমরা কথা বলছি ভূমি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আমাদের প্রতিমন্ত্রী আছেন এবং একই সাথে আছেন ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব। কিন্তু আমরা মূলত বিরতির আগে যে জায়গায় ছিলাম, যে জনাব মীর হেলাল আপনি বলছিলেন প্রতিমন্ত্রী হিসেবে যে আপনার দুর্নীতি কমাবেন, সচেতনতা বাড়াবেন, কল সেন্টার করছেন। কল সেন্টারে ফোন করে মানুষ বা দুর্নীতির অভিযোগ বা নানান অভিযোগ জানায়, এটা কি ব্যবস্থা নেওয়া হয়? জি, এখানে হচ্ছে আমাদের একটা স্পেশালিটি আমাদের ল্যান্ড মিনিস্ট্রির। এখানে হলো অনলাইনে আমাদের যেটা ওয়েবসাইট আছে land.gov.bd, বা আপনারা যদি কল সেন্টারে ফোন করেন, আপনাদের শুধু অভিযোগটা নেওয়া হয় না, অভিযোগের কি সমাধান হলে এটা আবার জানানো হয়। সো আমার মনে হয় না বাংলাদেশে আর কোনো মন্ত্রণালয় এই ধরনের কোনো উদ্যোগ নিয়েছে। এবং অতি শীঘ্রই আমাদের 19শে মে
2026 সালে ভূমি সেবা মেলা 2026-এর শুভ উদ্বোধন করবেন ইনশাল্লাহ মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপি মহোদয়। সেখানে উনি আরেকটি নতুন অ্যাপ চালু করবেন, উদ্বোধন করবেন, যেখানে এই অভিযোগ বা কমপ্লেইনটা একটা অ্যাপের মাধ্যমে দেওয়া যাবে এবং অ্যাপই আপনাকে সরাসরি এটার নোটিফিকেশনটা পাঠাবে বা রিজলভ হলো কিনা বা আমরা কী স্টেপ নিয়েছি এটা জানাবে। কারণ আমাদের যেটা উদ্দেশ্য এটা হচ্ছে সবাইকে জবাবদিহিতার আওতায় আনা। এটা আমি হই, আমার সিনিয়র সচিব মহোদয় বা যে কোনো পর্যায়ের যে কোনো কর্মকর্তাই হোক না কেন, দে মাস্ট বি আনসারেবল টু দ্য পিপল। এবং এই ক্ষেত্রে যেটা দেখা যাবে যে অনেকগুলো অভিযোগ আসলে আমরা হয়তো ব্ল্যাঙ্কেট অভিযোগ করতে চাই অনেক সময়, মানে একটা অভিযোগ করতে চাই, এটা সত্যতা কতটুকু আছে এটার পার্সেন্টেজটাও আসলে বের করা যাবে। তাহলে এটা একটা আমি মনে করি এটা অত্যন্ত যুগান্তকারী একটি পদক্ষেপ যে আমরা অফিসিয়ালি অভিযোগ ইনভাইট করছি এবং অভিযোগটা তদন্ত করে আবার ওনাদেরকে জানাচ্ছি যে এটার আপডেট কি। আমি এই ফাঁকে একটা কথা বলে নেই সুযোগে, এটা হলো ভূমি অ্যাপ নামে আমরা একটা অ্যাপ্লিকেশন আমরা আমাদের ল্যান্ড মিনিস্ট্রিতে ডেভেলপ করা হয়েছে, যেটা iOS বা অ্যান্ড্রয়েড দোনোটা প্ল্যাটফর্মে অ্যাভেলেবল। এখানে কিন্তু সমস্ত সেবা আমি যেগুলো বলছি সবগুলো আপনি এক অ্যাপেই পাচ্ছেন। এক অ্যাপে পাচ্ছি। আমরা যদি একটু সময়ের কারণে আমরা আসি যে এক অ্যাপে পেলেও বিভিন্ন, তো অনেক সময় দেখা যায় যে সার্ভার ডাউন, তো আপনারা যারা সেবা দিবে তো সচিব হিসেবে সেই নির্দেশনা, তো সার্ভার ডাউন দেখায় যখন, তখন আমি কিভাবে অনলাইনে খাজনা বা অন্য বিষয়গুলো আমি বা পেমেন্ট সেটা কিভাবে করব? হ্যাঁ, এটা আমরা যখন প্রথম অনলাইন যাই, আমাদের যে নতুন আপডেটেড ভার্সন যখন আমরা লঞ্চ করি, তখন এই সমস্যা, বিশেষ করে পিক আওয়ারে এই সমস্যাটা আমরা লক্ষ্য করি। এবং প্রথম দিকে আমাদের প্রায় 1 মাসে সার্ভার ডাউন, যে আপনি বলছে কথাটা খুব প্রচলিত হয়েছিল। তো আমরা, আপনি জানেন, আমরা আসলে অনেক ডাটা করি, আইবাসের চেয়েও জেমসের চেয়েও আমরা তৃতীয় মন্ত্রণালয়ে যারা সবচেয়ে বেশি ডাটা হ্যান্ডেল করি। তো সেই হিসেবে আমাদের 4টা সার্ভার আছে। তো ওইটা আমরা কিন্তু সেন্ট্রাল ন্যাশনাল সার্ভারে আমরা ব্যবহার করি, আমরা কিন্তু আলাদা সার্ভার ব্যবহার করি না, এটা সাইবার সিকিউরিটির কারণে। তো ওখানে প্রথম থেকে একটা নির্দিষ্ট সময়ে পার সেকেন্ডে কতগুলো ক্লিক হবে এরকম একটা সীমাবদ্ধতা ছিল। পরে আমরা এটা জানতে পারি, এটা আমরা বাড়িয়ে দিয়েছি। এখন সার্ভারের কোনো সমস্যা যে এখন আমরা শুনি না, এটা পাই না। তো অন্য কিছু সমস্যা টেকনিক, এটা যেহেতু টেকনিক, এটা যতই এটা চলবে আস্তে আস্তে স্মুথ হবে। আমরা কিন্তু কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট করি, আমরা সবসময় মনিটর করি। এসিডেন্ট অফিসগুলোতে আমরা বিভিন্ন জেলায় আমরা ভাগ করা আছে, মিনিস্ট্রির অফিসারদের 47 জন অফিসারকে সারা বাংলাদেশ ভাগ করা আছে। ওরা সব জায়গায় খবর নিয়ে নতুন নতুন কী কী সমস্যা আসে সেটা আমাদের কাছে করে, তখন আমরা আমাদের যে টিম আছে, টেকনিক্যাল টিম, তারা এটা সমাধান করে। তার মানে দাঁড়ায় যেটা, যে সরকারের আমলা হিসেবে আপনাদের ভূমিকা আছে, কিন্তু সরকারের কাছে জনগণের যে প্রত্যাশা যে আপনারা ব্যবস্থা নেবেন, কারণ মানুষের মধ্যে গত 17 বছরে ভূমি মন্ত্রণালয় সম্পর্কে যে ধারণা, এটা এখন মানুষ আসলে কথার মধ্যেই থাকতে চান না, আশ্বাসের মধ্যেই থাকতে চান না, বাস্তবতায় আসতে চান। বাস্তবতায় মানে আসলে কি, কবে নাগাদ কি, না আমি তো যে আমরা যে পদক্ষেপগুলোর কথা বললাম এগুলো কিন্তু ইমপ্লিমেন্টেড হয়েছে। না এগুলো তো অলরেডি ইমপ্লিমেন্টেড হয়েছে। আমাদের ইমিউটেশন সেকেন্ড জেনারেশন হয়েছে, তার মানে কি এই সম্পূর্ণ প্রসেস, এবং এইটা পুরোটাই হচ্ছে স্বয়ংক্রিয়ভাবে, এখানে অটোমেটেড ওয়েতে, এখানে কোনো ইন্টারফারেন্সের সুযোগ নাই। এই যে আমরা যে পদক্ষেপগুলোর কথা বলছি এগুলো কিন্তু ভবিষ্যৎ না, এগুলো অলরেডি হয়ে গেছে, বাস্তবায়ন করেছে। এগুলো আমরা বলছি যে আমরা পুরো জিনিসটাকে আমরা অনলাইনের আওতায় এনেছি, আমরা এগুলাকে ই পেমেন্ট বা ক্যাশলেস পেমেন্টের ব্যবস্থা করেছি। আমরা জবাবদিহিতা নিশ্চিতের জন্য আমাদের প্রতিটি কল রেকর্ডেড হচ্ছে, আমাদের কমিউনিকেশন রেকর্ডেড হচ্ছে। এটা আমাদের মন্ত্রণালয়ের 47 অফিসার্স এটাকে মনিটর করছে, এটার উপর ফিডব্যাক দিচ্ছে, এটাতে রেসপন্স হচ্ছে কিনা দেখছে। আমার মনে হয় 84 দিন বা 83 দিনে তো সকল সমস্যা সমাধান করা সম্ভব নয়, বাট আমরা যতটুকু ল্যান্ড মিনিস্ট্রিকে ট্রান্সপারেন্ট মিনিস্ট্রি হিসেবে এস্টাবলিশ করার জন্য যতটুকু পদক্ষেপ এই দ্রুততম সময়ের মধ্যে নেওয়া দরকার, এগুলো আমি মনে করি নিয়েছি। এবং ভবিষ্যতেও আমরা একই ধারা অব্যাহত রাখবো, যাতে মানুষ এটা বোঝে আমরা শুধু প্রতিশ্রুতি না, আমি যেগুলো বলেছি এগুলো বাস্তবায়ন হচ্ছে। এখন আমরা কি করবো এটা কিন্তু এখনো বলিই নেই, তা আরও অনেক পদক্ষেপ আছে যেটা ইনশাল্লাহ ইন ডেজ টু কাম এটা আমরা দেখবেন। তবে আমরা এখন যতগুলো ডিসকাস করেছি এগুলো কিন্তু ভবিষ্যৎ না, এগুলো প্রেজেন্ট। উই হ্যাভ অলরেডি ডান দিস সর্ট অফ থিংস। তো
তো এখানে মানুষের আস্থা জায়গাতে অবশ্যই আসা দরকার, বিকজ এই যেই প্রবলেমগুলোর কথা আমরা বলছি এগুলো যে আমরা অ্যাড্রেস করা শুরু করেছি এবং শুধু কথায় নয় আমরা কাজে প্রমাণ করছি, এইটাই এটার প্রমাণ। আচ্ছা, আর একটা বিষয় আমরা এখানে আনতে চাই যে সরকার, বর্তমান সরকার মানে বিএনপি সরকার একটা তিনি বলেছেন নির্বাচনী প্রতিশ্রুতির মধ্যে যে তারা উন্নয়ন, দুর্নীতিমুক্ত উন্নয়ন করতে চান, উন্নয়ন প্রকল্প করতে চান, বেসরকারি খাতকে তারা বড় করতে চান এবং কর্মসংস্থান, জব ক্রিয়েশন করতে চান। জব ক্রিয়েশনের ক্ষেত্রে আপনার ভূমি মন্ত্রণালয় কিভাবে জড়িত? বিশেষ করে কোনো উন্নয়ন প্রকল্প করতে হলে ভূমি মন্ত্রণালয়ের এলএ শাখা সহ সমস্ত জায়গার একটা সমন্বয়। একই রকমভাবে বেসরকারি যারা শিল্প মালিক আছে তারাও যদি কোনো প্রতিষ্ঠান, কলকারখানা বা ইপিজেড করতে চান, তাদের ক্ষেত্রেও কিন্তু একই ধরনের ভূমি মন্ত্রণালয়ের সব কিছু দরকার হয়। কিন্তু এই আমলাতান্ত্রিক নানান জটিলতার কারণে উন্নয়ন প্রকল্প বলুন আর বেসরকারি কলকারখানা বলুন বা সরকারি কলকারখানা, এটি দুটি কিন্তু বাধাগ্রস্ত বা টাইমলি কিন্তু হয় না। সে ব্যাপারে আপনাদের অতীতে হয়তো এই ধরনের কিছু ব্যাকলেস থাকতো। আমরা কিছুদিন আগেই মনে হয় আমরা প্রায় 321 জন, কয়জনের পদোন্নতি দিলাম আমরা? 321 জন। 321 জনের পদোন্নতি দিলাম। এটা কিভাবে হয়েছে? এটা খুব ট্রান্সপারেন্ট একটা প্রসেসে একটি কমিটি গঠন করা হয়েছে। এই কমিটির রিকমেন্ডেশনই সমস্ত কিছু চেক করে প্রমোশন দেওয়া হয়েছে এবং আপনি দেখবেন ওই প্রমোশনটা নিয়ে কিন্তু কোনো ধরনের কোনো প্রশ্ন ওঠেনি, কারণ এটা খুবই ট্রান্সপারেন্ট ওয়েতে করা হচ্ছে এবং যেভাবে দরকার করা হয়েছে। এখন আমি যদি যারা দীর্ঘদিন ধরে প্রমোশন বঞ্চিত ওদেরকে যদি আমি উপরে না তুলি তাহলে নিচের পদগুলোতে শূন্য। আমার কিন্তু প্রশ্ন প্রমোশন নিয়ে ছিল না, প্রমোশন কোনো বিতর্ক হয়নি সেটি না। আমার প্রশ্ন হচ্ছে সরকার যদি নিজস্ব কোনো উন্নয়ন প্রকল্প গ্রহণ করে ভূমি অধিগ্রহণের দরকার হয় এবং বেসরকারি কোনো শিল্প মানে বেসরকারিভাবে কোনো প্রতিষ্ঠান যদি কোনো শিল্প কলকারখানা বা ইপিজেড তৈরি করতে তাদেরও কিন্তু ভূমি অধিগ্রহণের দরকার হয়, যেটির সাথে পুরোপুরিভাবে আপনার মন্ত্রণালয় অর্থাৎ ভূমি মন্ত্রণালয় জড়িত। সেই প্রসেসটা দ্রুত না হয়ে অনেক ধরনের আমলাতান্ত্রিক জটিলতা অনেক দীর্ঘসূত্রিতা করে তারপরে সময় শেষ হয়ে যায়। জি, এখন এই জন্য আমরা যে পদক্ষেপটা নিচ্ছি, আপনি যেটা স্পেসিফিক বললেন, আমি অনেকগুলো হয়তো বলার টাইমে সুযোগ পাবো না। ভূমি অধিগ্রহণ ও হুকুম দখল ব্যবস্থাপনা সিস্টেম, এইটা আমরা চালু করছি। তাহলে হয় কি, এখন দেখা যায় যেন উন্নয়ন প্রজেক্টের জন্য বা কোনো কিছুতে যখন আমরা এই ম্যানুয়াল প্রসেসে যাই, এটা অনেক দীর্ঘসূত্রিতার একটা কারণ হয়। এখন আমরা চেষ্টা করছি পুরো বিষয়টাকেই, পুরো প্রসেসটাকেই আমরা অটোমেটাইজেশনের আন্ডার বা অটোমেটেড প্রসেস হিসেবে এস্টাবলিশ করতে বা ইন্ট্রোডিউস করতে। তাহলে হবে কি যে এখানে ওই ধাপের যেই একটা বিড়ম্বনা, যে এই ধাপ পার হলে ওই ধাপে যাবে, ওই ধাপ হলে তখন আপনারা অনলাইন অ্যাপ্লাই করবেন, অনলাইন এটাকে অ্যাপ্রুভাল হবে, আপনারা অনলাইন পেমেন্ট করে দেবেন। তাহলে হবে কি যে এখানে যেমন রাজস্ব আদায়টাও স্বচ্ছভাবে হবে এবং এই ডেভেলপমেন্ট প্রসেসে গিয়ে অধিগ্রহণের যে দীর্ঘসূত্রিতা এটা অনেকাংশেই কমে যাবে। এটা হচ্ছে আমি যদি জিজ্ঞেস করতে ফিউচার কি স্টেপ, এইগুলো আমরা অলরেডি উদ্যোগ গ্রহণ করেছি, এগুলোতে কাজ চলছে এবং দ্রুততম সময়ের মধ্যে আমরা আপনার স্পেসিফিক এই কোয়েরির জন্য বলছি যে এই ব্যবস্থাটা অলরেডি আমরা নিয়েছি। এটি হচ্ছে ভূমি অধিগ্রহণ ও হুকুম দখল ব্যবস্থাপনা সিস্টেম। মানে এই প্ল্যাটফর্মের আন্ডারে আমরা এই টোটাল প্রসেসটাকে যাতে স্মুথ অপারেশন হয়, কুইক প্রম্পট রেসপন্স করা যায় এবং প্রম্পটলি ডিসপোজাল করা যায়, এই জন্য আমরা এটা টোটালটাই অটোমেটেড করে দেব এবং এখানেও আমরা ওই ই ক্যাশ সিস্টেম বা ইএফটি সিস্টেমের মধ্যে চলে যাব যাতে এই টাকাটা স্বয়ংক্রিয়ভাবেই সরকারের কোষাগারে জমা হয়। বা সরকারের এই পদক্ষেপ বা সরকারের এই লক্ষ্য উদ্দেশ্যের সাথে আপনারা যারা সরকারি কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন, আপনারা কি প্রস্তুত বা আপনারা মানে আমি তো এটার মধ্যে সমন্বয় আছে, সরকার যেভাবে প্রত্যাশা করে এটা বাস্তবায়নের জায়গায় তো আমলাতান্ত্রিক জটিলতা বাংলাদেশের অনেক পুরনো বিষয় এবং সরকার বলছে যে সহজ করবেন, কিন্তু আপনারা সহজ করছেন কেন, মানে করছেন না? অবশ্যই করতে হবে। আসলে আমাদের বর্তমান সরকারের যিনি প্রধানমন্ত্রী উনি অনেক ভিশনারি এবং অনেক ইতিবাচক এবং ওনার যে লাইফস্টাইল দিয়ে দেখেন আমাদের কিন্তু উনি ব্যত্রাঘাত করেননি বা কোনো কঠোর অনুশাসন করেননি, কিন্তু উনি আমাদের শিখিয়ে দিয়েছেন যে আমাদের সময় মতো অফিসে আসতে হবে, আমাদের যে আলো প্রয়োজন নেই সেগুলো জ্বালিয়ে না রেখে আমাদের এনার্জি কীভাবে সেভ করতে হয়, এগুলো ওনার লাইফস্টাইলের মধ্যে আমরা নিজেরও অনেকটা পজিটিভ হয়ে গেছে। আর আমলাতন্ত্রটা আসলে হচ্ছে সরকার যেভাবে চায় আমলাতন্ত্র কিন্তু সেভাবে চলে। এখন সরকারের আপনার মন্ত্রণালয়ের মন্ত্রী বলছেন যে তারা উন্নয়ন প্রকল্প বা শিল্প কলকারখানা স্থাপনের ক্ষেত্রে ভূমি অধিগ্রহণের যে জটিলতা, দীর্ঘসূত্রিতা, এটাকে তারা
সংক্ষিপ্ত সময় ডিজিটাইজ ভূমি করতে চান। অধিগ্রহণের সময় আমি বলছি আপনি যেটা দৃষ্টি আকর্ষণ করেছেন, ভূমি এটা প্রাইভেট হতে পারে, সরকারি উন্নয়ন হতে পারে, কিন্তু আমরা প্রাইভেট বা সরকারি সেভাবে আমরা দেখি না। আমরা দেখি যে 50 একরের উপর যদি ভূমি অধিগ্রহণ হয়, অথবা সিটি কর্পোরেশন এলাকায় সেটা যতটুকু জমি হোক, সেটা আমাদের সিএলএসসিতে যাবে এবং মাননীয় প্রধানমন্ত্রী পর্যন্ত যাবে। তো ওই নিয়মগুলো আমরা দেখি। এবং এখানে সবচেয়ে বড় কথা আপনি জানেন যে আমাদের দেশে পার ক্যাপিটা যে ল্যান্ড রেশিও এটা খুবই কম, যার ধরুন আমাদের মানুষ বাড়ছে কিন্তু দেশ কিন্তু বাড়ছে না, জমি বাড়ছে না। সুতরাং আমাদের জমির কর্মসংস্থানের জন্য তো শিল্পের দরকার আছে, এবং শিল্পের সরকারের দরকার তো আছে, উন্নয়ন প্রতিশ্রুতি আছে। দরকার আছে, কিন্তু এটার মধ্যে একটা ব্যালেন্স রাখতে হবে, মূল কথা। এবং ব্যালেন্সটা রাখতে হলে খুব ভালোভাবে মনিটরিং ব্যবস্থা রাখতে হবে। এই মনিটরিং জায়গাটা আমরা কাজ করি, মানে সরকারের এই উন্নয়ন প্লাস পরিবেশ প্লাস এই যে মানে জমির সঠিক ব্যবহার, এই তিনটার মধ্যে একটা সমন্বয় না হলে দেশে মানে এটা ইমব্যালেন্স তৈরি হবে, সেটা দেশের জন্য খারাপ হবে। সেটা মনিটর করাটাই আসলে আমাদের কাজ। না, তাহলে আমরা যদি এইভাবে আসি প্রতিমন্ত্রীর কাছে, যে গেল 2 দশকের কথা ভূমি মন্ত্রণালয়, আপনি নিজে মাঠে রাজনীতি করেছেন, বক্তব্য দিয়েছেন, সরকারে আছেন, পরিবর্তন বা টিআইবি রিপোর্ট, সামনের রিপোর্ট আর কিছুদিন পরেই একটা প্রতিবেদন আসবে, প্রভাব ফেলতে পারবেন? আমার মনে হয় এখন আমাদের 84 ডে চলছে, তো এখন যদি টিআইবি রিপোর্ট দেখেন, এটা তো গত বছরের বা গত সরকারের টিআইবি রিপোর্টটাই আসবে। তবে আমি বিশ্বাস করি এই বছরের পরের বছর অর্থাৎ 2027-এ যে রিপোর্ট আসবে, অবশ্যই এটার আপনি রিফ্লেকশন দেখতে পারবেন। এবং আমাদের সিনিয়র সেক্রেটারি সাহেব যেটা বললেন, এই যে আমরা যখন নগরায়ণ করি, শিল্পায়ন করি, এখানে কিন্তু আমাদের এটাও মাথায় রাখতে হবে যে আমাদের কৃষি জমির কী অবস্থা হচ্ছে। তো এই জন্যই কিন্তু আমরা ডাইনামিক ল্যান্ড জোনিং ম্যাপ সিস্টেমও ইন্ট্রোডিউস করার চিন্তা করছি, যাতে আমাদের কৃষি জমিটা আমরা মেনটেন করতে পারি একটা ইন্টিগ্রেটেড সিস্টেমের মাধ্যমে। তো আমরা আসলে ওনাদের সাথে নিয়ে আমরা সবাই একসাথে মিলেই আমরা এই ল্যান্ড মিনিস্ট্রি বা ল্যান্ড সেক্টরটাকে আমরা খুব ট্রান্সপারেন্ট, কার্যকর এবং এফিশিয়েন্ট করতে চাচ্ছি, জনবান্ধব করতে চাচ্ছি। যে এটা আমাদের আন্তরিকভাবে আমাদের প্রচেষ্টা আছে। তো আমরা বিশ্বাস করি, যেহেতু আমরা স্বচ্ছতার সাথে কাজ করছি, আমরা সততার সাথে কাজ করছি এবং আমরা জনগণকে সেবা প্রদানের উদ্দেশ্যে কাজ করছি, অবশ্যই এই রিফ্লেকশন টিআইবি রিপোর্ট বলেন বা মানুষ বলেন এটা দেখতে পাবে বলে আমি বিশ্বাস করি। মানে মানুষের যে পারসেপশন, এটা মানে Perception will be proven wrong. Land Ministry will not be the ministry that people think it was. This is a new government under the leadership of our Honorable Prime Minister Mr. Tariq Rahman MP, and we will show that he is the one who's leading the way to an honest and dynamic workmanship as a statesman. আমরা ওনার নেতৃত্বে আমরাও চেষ্টা করব যেন ওনার এই পথের সারথি হয়ে আমরাও বাংলাদেশকে উন্নত এবং সমৃদ্ধ করতে পারি। সরকারের এই উদ্দেশ্য বাস্তবায়নের জন্য আমাদের সবচেয়ে বড় ভূমিকা থাকে, কি মনে হয়? সেটা সত্যি। তো আপনার আগের ইয়েতে আমি একটু স্যারের সাথে অ্যাড করতে চাই যে টিভির কথা আপনি তুললেন। স্যাররা যোগদানের আগে 25 সালের শেষের দিকে টিআইবি আমাদের কাছে এরকম অভিযোগের ঝুড়ি নিয়ে এসেছিল। তো টিআইবির সাথে আমরা দেখলাম যে মানে এরা তো আসলে হুইসেল ব্লোয়ার, তারা সমাজের দোষগুলো ধরে দেয়। আমরা এটাকে পজিটিভলি নিয়েছি এবং টিআইবির সাথে দেখলাম যে আমাদের সরকারে আমাদেরও কিছু ভুল ধারণা আছে তাদের সম্পর্কে, আবার তাদেরও আমাদের সম্পর্কে কিছু ভুল ধারণা আছে। তো আমরা একটা আহ্বান করেছিলাম ওদেরকে একটা জয়েন্ট ওয়ার্কশপ করার জন্য। টিআইবি সেটা করেছে এবং করার পর আমি আগে যে কথাগুলো বলেছি ওনারা স্বীকার করেছে যে আমার কথাটা ঠিক। কারণ যারা এসিলেন্ট হিসেবে যোগদান করে তারা চাকরি শুরুতে করে, তাদেরকে যদি আমরা ঠিকভাবে নার্চার করতে পারি, হ্যাঁ, তাকে ঠিকভাবে কাউন্সিলিং করতে পারি, তাহলে তারা কিন্তু দেশপ্রেমিক হিসেবে আমরা হিসাবে কাজ করতে পারে। আরেকটা জিনিস হচ্ছে, আমি আগের কথা একটু ফিরে যাই, যে আমাদের যে কল সেন্টারের কথা স্যার বললেন, ওই কল সেন্টার কিন্তু আমাদের জরিপের একটা ব্যবস্থা আছে। আমরা পরে ফোন করে আমরা তাদের যারা গ্রাহক তারা সন্তুষ্ট কিনা এরকম এটা একটা তথ্য সংগ্রহ করি। এবং দেখা গেছে আগে যেখানে আমাদের সব অসন্তুষ্টির ব্যাপার ছিল, কিন্তু যারা সার্ভিস পেয়েছেন তারা কিন্তু বেশিরভাগে দেখা যাচ্ছে প্রায় 80% সন্তুষ্টি জানিয়েছে।
এখন বিষয়টা নির্ভর করে ভবিষ্যতে আমরা এটা যদি ধরে রাখতে পারি। আর একই ছাতার নিচে আসলে সবগুলো সেবা না আনা পর্যন্ত ভূমি খাত থেকে পুরোপুরি আপনার হয়রানি বা দুর্নীতি দূর করা সম্ভব হবে না। স্যার যেটা আগেও বলেছেন, আমাদের 3টা খাতকে যদি একই ছাতার নিচে আনা যায় তাহলে কিন্তু এটা সম্পূর্ণ সমাধান হতে সম্ভব হবে। আজকে ৭১ টেলিভিশন স্টুডিওতে সরাসরি এই ৭১ মুখোমুখি অনুষ্ঠান থেকে ভূমির সাথে যারা জড়িত আমলা, সরকারি কর্মকর্তা অথবা একই রকমভাবে যাদের, আমি শুরুতে যেটা বলছিলাম যে ভূমি আছে এবং ভূমিহীন, ভূমির মালিক এবং ভূমিহীন এবং তাদের আত্মীয়স্বজন, তাদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী আপনি মীর হেলাল, আপনি কি বলবেন, কি আহ্বান, যে আপনার সেবা, আপনাদের কার্যক্রমে তারা কিভাবে, আপনার আহ্বানটা কি? আমার খুব পরিষ্কার একটা আহ্বান, এবং এটা খুব সিম্পল। আহ্বান হলো এরকম যে দেশটা গড়ার দায়িত্ব শুধু সরকারের, আমলাদের একলার নয়, এটা আমাদের সকলের একটা সমন্বিত প্রচেষ্টার বিষয়। ভূমি মন্ত্রণালয় বা ভূমির এই সেক্টরে যদি আমাদের করাপশন ফ্রি করতে হয়, এটা যেমন আমাদের আন্তরিক হওয়া লাগবে, আমাদের সচেষ্ট হওয়া লাগবে, একইভাবে যারা সেবাটা গ্রহণ করছেন বা যারা সেবাটা ব্যবহার করছেন তাদেরও এখানে কিছুটা সততা এবং ক্ল্যারিটির প্রয়োজন। এর চেয়ে সফটলি হয়তো বলা যাবে না, কারণ উনি যেটা শুরুতেই বলেছেন, তালি তো আর এক হাতে বাজে না, করাপশনটা তো টু সাইডেড, বোথ সাইডেড। তো আমরা বন্ধ করে দিলাম, কিন্তু আদার সাইড ইজ পার্সুয়েন্ট যে তারা কিছু একটা এই ব্যবস্থার মধ্যে দিয়ে একটা সুযোগ নিবে, অনৈতিক সুযোগ নেবে বা অন্যায় সুযোগ নেবে, তাহলে করাপশনটা বন্ধ করাটা আমি যতই স্বয়ংক্রিয় করি, আমি যতই অটোমেশনে যাই, আই ডোন্ট থিঙ্ক দ্যাট ইজ পসিবল। বিকজ আমরা যখন কোনো কথা বলবো, আমরা কাল্পনিক কথা না বলে, অবাস্তব কথা না বলে, আমাদের প্র্যাগম্যাটিক অ্যাপ্রোচ নিতে হবে, আমাদের বাস্তবসম্মতভাবে এটাকে অ্যাড্রেস করতে হবে। তো আমার একটা বিনীত আহ্বান যে দেশটা তো মাননীয় প্রধানমন্ত্রী একলা পরিবর্তন করতে পারবেন না, আমি পারবো না, সচিব সাহেব পারবেন না, আপনিও পারবেন না। তবে আমরা যদি সম্মিলিতভাবে চেষ্টা করি, আমাদের প্রতিটি সেক্টরে আমাদের উন্নয়ন ঘটানো সম্ভব, আমরা প্রতিটি সেক্টরে ট্রান্সপারেন্সি আনা সম্ভব, এবং আমাদের দেশকে আমরা যেখানে দেখতে চাই সেখানেও নিয়ে যাওয়া সম্ভব। সকলের আন্তরিকতা, সততা এবং নিষ্ঠাটা এবং একাগ্রতা, এটা প্রয়োজন। আমি ওনাদের কাছে বিনীতভাবে আহ্বান জানাবো, যেমন আমরা আমাদের জায়গা থেকে সচেষ্ট হচ্ছি, আপনারাও একটু সচেষ্ট হন, আপনারা আমাদের সেবাগুলো সম্পর্কে জানার চেষ্টা করুন। আমরা সর্বদাই আপনাদের সেবায় নিয়োজিত আছি, আমরা যেভাবে পারি সাহায্য করব। একই সাথে আপনারাও যেন আমাদেরকে কোনো ভুল কাজে প্রভাবিত না করেন, ইন্টারেস্ট না করেন, এটাও একটা বিনীত অনুরোধ, যেন আমরাও আমাদের জায়গা থেকে সঠিকভাবে কাজটা করতে পারি। এটাই আমার আহ্বান। আজকে আপনাদের অনেক ব্যস্ত সময়, সেই ব্যস্ত সময়ের মধ্যেও এই ভূমি মন্ত্রণালয়ের অনেকগুলো হয়তোবা কঠিন প্রশ্ন, মানুষের প্রশ্ন, সাধারণ মানুষের প্রশ্ন, যে ভূমি মন্ত্রণালয়ের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত মন্ত্রণালয়, ভূমি মন্ত্রণালয়ে মানুষ মামলার জর্জরিত, বছরের পর বছর, বংশের পর বংশ শেষ হয়ে যাচ্ছে, কিন্তু মামলা নিষ্পত্তি হচ্ছে না। নিশ্চয়ই সরকার 84 দিন, আগামী আরও 84 দিন পর বা 6 মাস পরে বা 1 বছর পরে আমরা আবারও এই আলোচনায় আসবো। তখন হয়তো এটা একটা দৃশ্যমান আপনি প্রতিমন্ত্রী হিসেবে কি করতে পারলেন, এবং সচিব হিসেবে আজকে সময় দিয়েছেন এস.এম. সালেহ আহমেদ, আপনি কি করতে পেরেছেন, এবং নিশ্চয়ই আমরা খতিয়ান তুলে ধরবো। তার আপনাদের এই গুরুত্বপূর্ণ এবং ব্যস্ত সময়ের মধ্যেও আপনার সময় দেওয়ার জন্য আপনাদের প্রতি অসংখ্য কৃতজ্ঞতা জানিয়ে দর্শক ৭১-এর মুখোমুখি আজ এ পর্যন্তই।